মামা, আজও পূর্ব নৌকা ঠিক করছো? একটু বসে বিশ্রাম করো না। বসে থাকলে পেট চলবে কি দিয়ে চন্দ্রী? বর্ষায় মাছ কিছুটা বেশি পাওয়া যায়, সেগুলো ধরতে হবে তো। মা বললো শুকনো মাছ আর ভাত দিয়েছে, দুপুরে খেও। আর একটা কথা, কাল রাতে না আবার সেই অদ্ভুত আলো দেখেছি খালের ওই পাশে। আমি দেখিনি কিছু, তুইও দেখিস না। এসব নিয়ে মাথা ঘামালে বিপদে পড়তে হয়। তুমি না বেশি ভয় পাও মামা। আলো মানে ভূত নয়, কি জানি হয়তো কোনো পথহারা ভদ্রলোকও হতে পারে। ভদ্রলোক রাতে ওই জঙ্গলের ধারে কি করে? আরে বাপরে, ভালো কথা তো নয় এটা। যা, বাড়ি যা আগে, আর বলিস আমি সন্ধ্যার আগে ফিরবো। আমি দৌড়ে যাবো আর ছুটতে আসবো। এই বৃষ্টিতে মাছ ধরার স্বাদই আলাদা, বুঝলি তো। স্বাদ আলাদা হলেও তোমার হাত তো আগের মতোই আছে, একটুও পাকেনি। গতকাল যে মাছটা পালালো। ও মামা, তুমি মাছ ধরো না, মাছ তোমাকে ধরবে দেখছি। এত কাঁদছো কেন তুমি? চুপ করা খুশি, নৌকা হেলে পড়লেই আমাকে নিয়ে ঠাট্টা শুরু করলি। মামা, ওই দেখো তো কি যেন একটা আলো, একটা ওই বট গাছের নিচে। কই, কিছু নেই তো। তুই চোখের ভুল দেখছিস। আরে এই বৃষ্টিতে চোখে জল লাগলে সব কালোই দেখায়। এখন চুপ কর, মাছ আসবে দেখ। কে কে? একা আছিস? হ্যাঁ হুজুর। জিনিসটা ভালো করে লুকিয়ে রাখিস, কেউ জানতে পারলে তোরই সর্বনাশ হবে। রে, আমার কথা শুনেছিস? এটা নিয়ে কারোর সাথে কোনো কথাবার্তা নয়, বুঝলি তো? কিন্তু হুজুর, এটা কি? প্রশ্ন করিস না। 1 মাস পর আমি ফিরে আসবো। তার আগে হারালে বা কথা ফাঁদলে তোর গর্দান যাবে কিন্তু। জানিস তো রাজু ডাকাতকে? মামা, আজ তুমি এত তাড়াতাড়ি নৌকা নিলে কেন? আজ ভালো জায়গায় মাছ ধরবো ভেবেছি। ও, অনেক মাছ টানছো দেখছি। এ কি, এত মাছ? আজকে কি মাছের রাজা তোমার জন্য ধরা দিয়েছে নাকি গো? সত্যি রে, আজকে ভাগ্য ফিরেছে নাকি? মামা গতকাল পর্যন্ত একটা মাছ ধরতে পারতো না, আর আজ কি কাণ্ড! তুমি কি কোনো টোটকা করেছো? না না, বরং ছাড় ওইসব, এখন কাজের সময় মাথা ঢোকাস না। বাপরে রামু, আজকে তো সোনা ফলিয়েছে দেখছি। ভাগ্য ভালো ছিল আজ গোবর্ধন দা। শুধু আজকাল নয়, 3 দিন ধরে দেখছি ঝুড়ি ভরে আনছো। এই খালি কি মাছের খনি পেয়ে গেছো নাকি তুমি? সবই কৃপা দাদা। ভাগ্য ভালো হলে ভুলেও বিপদে পড়ো না। শুনেছি জমিদার বাবুর বাড়িতে বড় চুরি হয়ে গেছে। চুরি? বাবুর সবার ঘর থেকে মূল্যবান গহনা আর কিছু নগদ টাকা। সবচেয়ে বড় কথা, চুরির কোনো চিহ্ন নেই। দরজা জানালা সব বন্ধ ছিল তখন। তারপর? সবাই বলছে ওই যে বিশ্বস্ত গোমস্তা নকুল পাল, সেই নাকি করেছে। কালকে রাত থেকে সে নিখোঁজ। জমিদার বাবু তো ক্রোধে আগুন। ধরেছেন কাউকে? এখনো না, তবে বাবু বলেছেন যার কাছে মাল পাওয়া যায় তাকে গলা কেটে খালে ভাসিয়ে দেবে। তুমি থাকো সাবধানে রামু, এই অসময়ে এত কাণ্ড করো না। মামা, আজ গোবর্ধন কাকু কি বললো বাজারে? তোমার মুখটা এত শুকনো দেখছি তখন থেকে। কিছু না, এমনি বাজারের গল্প। কিচ্ছু না? তুমি বিকেল থেকে সেই একটা জায়গায় তাকিয়ে আছো, ওই যে আমাদের এই ছোট বাড়ি খালের ধারে। এমন দিনে যখন বর্ষা নামে, তুমি যেন কি একটা গল্প বলতে। চন্দ্রী, তুই বলতিস এই বাড়িটা এই খালের ধারে কেমন যেন একটা? হ্যাঁ, শান্ত। না, একটা পাকাপোক্ত দেওয়ালের মতো, বাইরে সব ঝঞ্ঝাট আটকায় এটা। কিন্তু যদি এর ভিতরেই আগুন লাগে তখন? কি বলছো মামা? এই বর্ষার দিনের খালের ধারে ছোট বাড়িটাই ছিল আমার সবকিছু, শান্তি, নিরাপত্তার আশ্রয়। এখন এটাই যেন আমার ফাঁদ হয়ে গেছে রে। ও মামা, তোমার কথা যে আমি কিছু বুঝতে পারছি না। কিছু না রে মা, তুই বাড়ি যা, আজ রাতে আমি একটু ঘুরে আসবো। জিনিসটা দে। এক এক মাস তো হয়নি এখনো। পরিবর্তন হয়েছে রে সালা। দে, নাহলে এখনই শেষ করবো তোকে। হুজুর, হুজুর জিনিসটা কোথায় পেলেন? কেন জানতে চাইছিস? তোর কি প্রাণের দাম কম নাকি? না না হুজুর, কিন্তু বাজারে গুজব শুনলাম জমিদার বাবুর মাল নাকি চুরি গেছে। জমিদার বাবুর গহনা, তাই তুই শুনেছিস তো? হ্যাঁ হুজুর।
এটা জমিদারের নয়, এটা তার মেয়ের রমাবতীর। মেয়ের? হ্যাঁ, আমি এই গহনা চুরি করিনি, রমা আমাকে দিয়েছে পালাবার সময় আমাদের বেঁচে থাকবার জন্য। কি বলেন কি? আমি জমিদারের জমির এক প্রান্তে থাকতাম, রমাবতী বাগানে ফুল তুলতে আসতো, কথা বলা শুরু হলো, তারপর ভালোবাসা। জমিদার কখনো রাজি হবে না জানতাম, আমরা পালাবার সিদ্ধান্ত নিলাম। রমা বলল শুধু হাতে কিছু নগদ টাকা আছে, টাকা ছাড়া দূর দেশে থাকা চলবে না। তাই সে নিজের গহনা, মৃত মায়ের গহনা বাবুর সিন্দুক থেকে এনে দিল। এ তো অবিশ্বাস্য। সে বলল বাবা কখনোই তার মায়ের গহনার হিসেব রাখে না, কিন্তু নকুল গোমস্তা দেখে ফেললো। সে আমাদের চাপ দিতে লাগলো, টাকা দিলে তার বিনিময়ে চুপ থাকবে। আমি তাকে ভয় দেখালাম, সে পালালো, আর এখন সবাই মনে করছে আমি চোর, বিশ্বাসঘাতক। তাহলে রমাবতী দেবী এখন কোথায়? নিরাপদ জায়গায়। আর তোর কাজ শেষ রামু, তুই কিছুই জানিস না, আজকের রাতের কথা ভুলে যাবি একদম। হুজুর, জমিদার বাবু আর তার লোকেরা তারা খুঁজছে চরকে, যদি ধরেন তবে। তাহলে আমার কপাল, কিন্তু রমাকে তারা ফিরে পাবে না। এ রামু, এখানে কি হাওয়া খেতে এসেছিস? বাবু খুব রেগে আছেন কিন্তু। গোবর্ধনদা, আমি আমি সব জানি। কি জানিস? হ্যাঁ, মাছের দাম নিয়ে বাজারের আপত্তির কথা শোনবার সময় এখনো না নয়, যা। না দা, চুরির কথা আমি জানি, চুরি কে করেছে আর মাল কোথায়। বলিস কি রে, সত্যি বলছিস? তুই কি নকুল গোমস্তার সন্ধান পেয়েছিস? নকুল নয়, আমি রাজু ডাকাতের কথা বলছি। সে আমাকে একটা পুঁটলি দিয়ে গিয়েছিল, লুকিয়ে রাখতে বলেছিল। গত রাতে এসে নিয়ে গেছে। সেই পুঁটুলি আপনার হারানো মাল হতে পারে। তুই বলছিস সেই পুঁটুলি এখন রাজুর কাছে আছে? আর তুই জানিস সে এখন কোথায়? সে বলেছিল বটতলার পরিত্যক্ত মন্দিরের আশেপাশে থাকবে। হ্যাঁ, বটতলার মন্দির। রামু, তুই আজও মানুষ। সেখানে তো বাদুর আর সাপ ছাড়া কিছু থাকে না। রাজু কি পাগল যে সেখানে লুকাবে? যাক, যা বলেছিস বাবুকে জানাই। রামু, সত্যি কথা বলছিস তো? মিথ্যে বললে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। হ্যাঁ, স্থির থাক একদম রাজু, একটু নড়াচড়া করলে কিন্তু গুলি করব। জমিদার বাবু, নিজেই এলেন আপনি? হ্যাঁ, আমার মাল চাই, আর আমার মেয়েকে চাই। সে এখন কোথায়? মাল আপনার পায়ের কাছে, আর আপনার মেয়ে সে এখন মুক্ত। তুই চোর আর অপহরণকারী, আমার মেয়েকে কোথায় পাবো ফিরে বল এক্ষুনি, নাহলে খতম করবো তোকে। আমি অপহরণ করিনি, রমা নিজের ইচ্ছা এসেছে। আপনি তাকে আপনার নিজের সম্পত্তি ভাবেন, মানুষ ভাবেন না। তারও ভালোবাসা আর ভালোবাসা পাওয়ার অধিকার আছে। তোর সাহস তো কম না। সে আপনার সিন্দুক থেকে গহনা নিয়েছে, কারণ আপনি কখনো তার মাকে ভালোবাসেননি, শুধু সম্পত্তি ভেবেছেন। এ গহনা তার মায়ের, তার অধিকারের। আমরা শুধু একসাথে বাঁচতে চেয়েছিলাম। এই তোরা কুত্তাটাকে বেঁধে নিয়ে চল বাড়িতে। তোর মায়ের আংটি, হার সব তুই নিয়েছিলিস। হ্যাঁ, আমার মায়ের জিনিস, তাই আমার অধিকার আছে। অধিকার? চুরি করবার অধিকার? জমিদার বাড়ির মেয়ে হয়ে ডাকাতদের সাথে পালাবার অধিকার? সমাজে মুখ দেখাবি কি করে? বাবা, তুমি কখনো আমাকে জিজ্ঞাসা করোনি আমি কি চাই। তুমি চেয়েছো একটা উপযুক্ত পাত্র খুঁজে তার গলায় আমাকে ঝুলিয়ে দিতে। আর রাজু, সে আমাকে মানুষ হিসেবে দেখেছে, জমিদারের মেয়ে হিসেবে নয়। সে আমাকে ভালোবেসেছে বাবা। সে একজন ডাকাত, একজন সাধারণ কৃষক, তোর সাথে কি মিল তার? আমাদের মিল হলো আমরা উভয়ই বন্দী। আপনি আপনার রীতিনীতি, সে তার দারিদ্র্যে। আমরা দুজনে শুধু এই বন্দি দশা ভাঙতে চেয়েছিলাম। বাবা, তুমি কখনো মাকে ভালোবেসেছিলে, নাকি তোমাদের বিয়েটা শুধু সমঝোতা ছিল? আমি শুধু সেই ফাঁদে পড়তে চাইনি। রাজু বলল তুই নিজের ইচ্ছায় গেছিস। হ্যাঁ, গহনা নেওয়ার অধিকার আমার আছে, তাই আমি তাকে নির্দেশ দিয়েছিলাম, শাস্তি যদি দিতেই হয় আমাকে দাও, তাকে ছেড়ে দাও। তুই জানিস আজকে যদি আমি তাকে ছেড়ে দিই, গ্রামে আমাদের মুখ রক্ষা হবে না। তাহলে মুখ রক্ষার জন্য একটি মানুষের জীবন নষ্ট করবে? তুমি যা ভাবছো তার চেয়ে রাজু অনেক বেশি ভালো মানুষ। মামা, তুমি সারা রাত ঘুমাওনি? গোবর্ধন কাকু কি বললো তোমায়? ধরেছে ওরা সেই ডাকাতকে? হ্যাঁ, ধরেছে। তারপর তারপর কি হলো? জমিদার বাবু কি তাকে মেরে ফেললো? না, এখনো কিছু হয়নি, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যা আবার কি? যে মেয়েটির কথা বললাম যে পালিয়েছে, সে জমিদার বাবুরই মেয়ে রমাবতী দেবী। তাহলে রাজু ডাকাত আসলে নির্দোষ? সে আসলে ডাকাত না, শুধু একজন সাধারণ মানুষ যে জমিদারের মেয়েকে ভালোবাসে। আর আমি তাকে ধরিয়ে দিয়েছি ভুল করে। কিন্তু মামা, তুমি কি করে করতে পারতে? তুমি তো একা, আর ওরা জমিদার। যদি কথা না বলতো তাহলে তারা তোমাকেই সন্দেহ করতো। জানি না, এখন মনে হচ্ছে যদি চুপ করে থাকতাম বা বা যদি পুঁটুলিটা খালে ফেলে দিতাম, তাহলে হয়তো অন্য কিছু হতো। রাজু হয়তো পালাতে পারতো, রমাবতী দেবীও বেঁচে যেতেন। মামা,
তুমি খুব সৎ মানুষ, আর সৎ মানুষ সবসময় সহজ সিদ্ধান্ত নিতে পারে না। তুমি ভেবেছো চুরির মাল ফিরিয়ে দেওয়া ভালো, কেউ দোষ দিতে পারবে না, তুমি সেটাই ভেবেছো। কিন্তু এখন কি ভালো হয়েছে? আমি তো একটা প্রেমের গল্পের মধ্যে বাধা হয়ে দাঁড়ালাম। একটা মানুষকে হয়তো ফাঁসির দড়ির দিকে ঠেলে দিলাম। এই বাড়িতে এসে আমি শান্তি খুঁজেছিলাম, কিন্তু শান্তি কি আসলেই বাইরে থাকে নাকি ভিতরে? বাবু, পাঁচকড়ি মন্ডল আর উকিল বাবুরা বসে আছেন বাইরে, তারা জিজ্ঞেস করছেন বিষয়টা কি করণীয়। করণীয়? তাদের কি মত? তারা বলছেন চোর এবং অপহরণকারী দুটি ফৌজদারি অপরাধ, থানায় তলব করে বিচার হওয়া দরকার, নাহলে প্রজাদের মধ্যে ভুল বার্তা যাবে। ভুল বার্তা? কি বার্তা? যে জমিদার ন্যায় বিচার করে না? তো তাই বাবু, আরো বলছেন যদি মেয়েকে দ্রুত একটা ভালো পাত্রের সাথে বিয়ে দেন তাহলে সমাজের কথা কম হবে, না হলে আমার মেয়ে নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? আমার সংসার, আমার মেয়ে, আমি যা ঠিক করব তাই হবে। কিন্তু বাবু, রমাবতী দেবী নিজেই স্বীকার করেছেন যে গহনা নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন, আইনের চোখে সে অপরাধী। গোবর্ধন, তুমি অনেক বছর আছো, তুমি জানো এই গহনা তার মায়ের। সে ঠিকই বলেছে, তার অধিকার ছিল। আর রাজু সে চোর নয়। কি বলছেন বাবু? তারা পালাতে চেয়েছে আর শুধু বাঁচতে চেয়েছে। আমি কি একটা প্রেমকে ফাঁসি দেব নাকি? আর আমার কুল মান রক্ষার জন্য একটা জীবনের মূল্য দেব? বাবু, আপনার হৃদয়ে যা বলছে তাই করুন, কিন্তু এই সিদ্ধান্তের ফল আপনাকেই বহন করতে হবে। সমাজ সে বড় নির্দয়। রমা বলল আমি তার মাকে ভালোবাসিনি, হয়তো হয়তো সত্যি, কিন্তু তার মেয়েকে কি ভালোবাসি না? এটা তো সেই কাপড় তোমার হাতে যেটা। হ্যাঁ, রাজু গহনা নিয়ে গেছে, কিন্তু এর মোড়কটা পড়ে গিয়েছিল, আমি তুলে রেখেছিলাম। এখন কি করবে এটা নিয়ে? এই কাপড়টা একটা প্রমাণ যে আমি একজনকে সাহায্য করেছি অথবা বিশ্বাসঘাতকতা করেছি। জমিদার বাবু যদি জানতে চান কিভাবে আমি জানলাম, এই কাপড় দেখিয়ে বলতে পারবেন। কিন্তু তুমি বলনি। না, বলিনি, কিন্তু এটা রাখলে ভবিষ্যতে বলার সম্ভাবনা থাকবে। আর এটা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেবে আমার বোন। একটা পুঁটুলি এসেছিল আমার শান্ত জীবনে, সেটা নিয়ে এলো যত বিপদ, নিয়ে এলো রাজ্যের দ্বিধা, নিয়ে এলো অন্য মানুষের জীবনের দায়িত্ব। আমি একজন সাধারণ মাঝি চন্দ্রী, আমার দায়িত্ব শুধু আমার নৌকা আর জাল। যাক, শেষ হলো। এখন থেকে আমি কিছু জানি না, রাজুকে চিনি না, পুরো পুঁটুলি দেখি। তাহলে আবার আগের মতো মাছ ধরবে কাল সকালে? হ্যাঁ, আগের মতোই, কিন্তু এবার সত্যি নিজের ভাগ্যের উপর ভরসা করে। ও চন্দ্রী, দেখ আজকের প্রথম মাছ। দেখছি, তেমন বড় না হলেও তোমার রোজগারের জন্য যথেষ্ট। হ্যাঁ, আগে সেই অস্বাভাবিক ভালো ভাগ্য না হলেও এটাই স্বাভাবিক, আর এতে মনও শান্তি পায়। বাবা, কালকে বাজারে কি যাবে? না, আজ যাবো। এই যতগুলো হয়েছে বিক্রি করে তোর মায়ের জন্য একটা কাপড় কিনে আনবো। সত্যি? মা খুব খুশি হবে তাহলে। ঠিক আছে, যাবো। এই দেখ, প্রকৃতি নিজেই দেয় যা দেবার, যখন সময় আসে। জোর করে কিছু চাইতে নেই। তাহলে জমিদার বাবু ডাকলো, কি হলো শেষ পর্যন্ত? তিনি বললেন বিষয়টা তিনি নিজেই সামলাচ্ছেন। রাজুকে তিনি ছেড়ে দিয়েছেন, তবে গ্রাম ছাড়তে হবে তাকে। ছেড়ে দিয়েছেন? আর রমাবতী দেবী? তিনিও যাচ্ছেন কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে কিছুদিন থাকবেন। মানে বিয়ে দিচ্ছেন না, সমাজের কথা ভেবে? জমিদার বাবু বললেন সমাজ একদিন বদলে যাবে, ওনার মেয়ের জীবন একটাই, তিনি তার ভুল বুঝতে পেরেছেন। আর তোমায় কিছু বলেননি যে তুমি সাহায্য করেছো? তিনি বললেন রামু তুমি সৎ, কিন্তু মাঝে মাঝে সততা রেখে চুপ করেও থাকা যায়। আর এই বলে আমায় কিছু টাকা পুরস্কারও দিলে। নে, তোর আর তোর মায়ের শাড়ি কেনার পয়সা, বাঁচবে যা বাকিটা তোর মাকে দিবে। মামা, তুমি খুশি তো এইসব জটিলতা শেষ হয়ে গেছে বলে? দেখ চন্দ্রী, এই ছোট বাড়ি, এই খালের ধার, এটাই আমার জগৎ। বাইরের বড় বড় ঝঞ্ঝাট চলে গেছে সব। আবার আমি আমার নৌকা, আমার জ্বালিয়ে বেঁচে থাকতে পারবো শান্তিতে, এতেই আমি খুশি। কি শান্তি মামা, মনে হয় সব ঝড় থেমে গেছে। ঝড় থামবে, এটাই প্রকৃতি। বর্ষা আসে, বর্ষা যায়, খালের জল বাড়ে আবার কমে। আমাদের জীবনও তেমনি। জানিস চন্দ্রী, আমি অনেক ভেবেছিলাম সেই পুতুলিটা নিয়ে। সেটা আমার কাছে একটা অভিশাপের মতো মনে হয়েছিল, কিন্তু এখন বুঝি সেটা একটা পরীক্ষা ছিল। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা, যে আমি আমার সামান্য জীবনটাকে আমরা কতটা ভালোবাসি। অযথা বড় হবার লোভ করতে গিয়ে নিজের শান্তি হারাতে চাইনি না। ওটা আমাদের বেশি মাছ দিচ্ছিল ভাগ্যের ফের, কিন্তু সব শান্তি কেড়ে নিয়েছিল। এই জালে বেশি ধরতে গেলেই জালে ছিঁড়ে যায়। মামা, তুমি কি কখনো ভাবো যদি সেই রাতে দরজা না খুলতে?
ভাবি, কিন্তু তাতে কি ফারাক পড়তো? অন্য কেউ হয়তো খুলতো, কিংবা রাজু অন্য কাউকে খুঁজে পেত। আমার ভাগ্যে এটাই ছিল। ভাগ্যকে বদলানো যায় না, কিন্তু ভাগ্য কি নিয়ে আসে তা সামলানো যায়। কাল কি করবে? যা প্রতিদিন করি, ভোরে উঠবো, নৌকা খুলবো, জাল ফেলবো, মাছ ধরবো, বিকেলে বাজারে যাবো, ফিরে এসে এই চাতালে বসে সন্ধ্যা দেখবো। এই বর্ষার দিনের খালের ধারে এই ছোট বাড়ি, এটাই আমার রাজ্য। এখানে আমি রাজা, মন্ত্রী, প্রজা সব। আর আমি? তুই আমার রাজকুমারী মা, যে মাঝে মাঝে এসে এই রাজাকে সান্ত্বনা দেয়। তোমরাও এমন ভাবে সরল সাধারণ জীবনযাপন করো, এতে সমস্যা আসলেও সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কেমন?